প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা আজকে ক্লাসটি একটু বিশেষ নেব। আজকে আমরা অ্যাসাইনমেন্টের উপরে একটি ক্লাস নেব। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটি তোমাদের জন্য একটু বোধগম্য নয় এমন মনে হচ্ছে, তো আশা করছি আজকে ক্লাসের পরে তোমাদের বিষয়টিতে কোনো সমস্যা থাকবে না। আমাদের এবার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে স্লাইড ক্যালিপার্সের উপর। স্লাইড ক্যালিপার্স তোমাদের কাগজ দিয়ে তৈরি করতে হবে এবং সেখান থেকে একটি মার্বেলের আয়তন নির্ণয় করে তার আপেক্ষিক ত্রুটিটা বের করতে হবে। কাজটা বেশ জটিল, অবশ্যই বলতে হবে কাজটা বেশ জটিল। এই কাজটি করার জন্য আমাদের সবার আগে কি করতে হবে? আমাদের সবার আগে স্লাইড ক্যালিপার্সের সাথে পরিচিত হতে হবে। স্লাইড ক্যালিপার্সের সাথে পরিচিত না হতে পারলে কিন্তু আমরা কাজটি করতেই পারবো না। তো আজকের এই ক্লাসটা মেইনলি স্লাইড ক্যালিপার্সের সাথে পরিচয় করানোর জন্য এবং তোমরা অঙ্কগুলো কিভাবে করবে তার সাহায্য করার জন্য। আমি শুধু তোমাদের একটু সাহায্যই করব। তো শিক্ষার্থীরা, আসলে আমরা ভালোভাবে একটু স্লাইড ক্যালিপার্স দেখি। যেহেতু আসলে এই অধ্যায়টি আমি অ্যাভয়েড করেছিলাম কারণ এটি একটি প্র্যাকটিক্যাল অধ্যায়, আমি তোমাদের হাতে কলমে করাতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু সেই সুযোগটি পাচ্ছি না আপাতত, আমি তোমাদের অনলাইনেই দেখাচ্ছি একটি স্লাইড ক্যালিপার্স দেখতে কেমন। দেখো, আমি তোমাদের একটি স্লাইড ক্যালিপার্স দেখাচ্ছি। স্লাইড ক্যালিপার্সে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে দেখো, প্রথমত এটি একটি স্কেল। এই স্কেলটির নাম হচ্ছে প্রধান স্কেল। এই স্কেলটিতে দেখো দাগ কাটা আছে 1 2 3 4, একটা সেন্টিমিটার স্কেল দেওয়া আছে এটি। তাহলে এখানে কিন্তু এটি সেন্টিমিটারে এবং দেখা যাচ্ছে আমাদের এখানে কত 12.5 সেন্টিমিটার দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি যেটি সেন্টিমিটার স্কেলে আছে এবং আর একটি ছোট স্কেল আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় দেখো ছোট্ট একটা স্কেল আছে। এই যে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? দাগ কাটা আছে, এটার সাথে কিন্তু দাগ কাটা আছে। এই দাগটা কাটাটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। যদি ভালোভাবে দেখো, এই যে এটার গায়ে কিন্তু দাগ কাটা আছে, এই যে উপরে এবং নিচে, উপরে এবং নিচে দাগ কাটা আছে। এই যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলের সাথে এই প্রধান স্কেলের পার্থক্য কি? এই ভার্নিয়ার স্কেলের ঘরগুলো প্রধান স্কেলের ঘরের থেকে একটু ছোট। আমরা যদি দেখো মিলাই, জিরোর সাথে জিরোকে মিলাই, দেখো এই যে ভার্নিয়ার স্কেলে জিরোর সাথে প্রধান স্কেলে জিরোকে মেলালাম, আমরা দেখতে পাচ্ছি যেখানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর হচ্ছে সেখানে কিন্তু প্রধান স্কেলে 9 ঘর হচ্ছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা কিন্তু প্রধান স্কেলের থেকে একটু ছোট ঘরগুলো। ভার্নিয়ার স্কেলে 10 ঘর সমান আমরা বলতে পারি, প্রধান স্কেলে 9 ঘর। তাহলে এই যে ক্ষুদ্র অংশটুকু, এই ক্ষুদ্র অংশটুকুই সাহায্য করছে আরও সূক্ষ্মভাবে আরও সূক্ষ্মভাবে আয়তন নির্ণয়ের জন্য। দেখো শিক্ষার্থীরা, এটাই আমরা এইভাবে স্ক্রল করে এটাকে সরাতে পারি, দূরত্বটা নির্ণয় করতে পারি। আমরা কিভাবে কোনো কিছুর আয়তন নির্ণয় করব? যেহেতু আমার কাছে এখন মার্বেলটা নেই, সেহেতু আমি একটা গোল জিনিস দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, মনে করি এটি একটি মার্বেল। তাহলে প্রথমে আমরা এটাকে এভাবে আটকে নেব। দেখো শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই মার্বেলটাকে এভাবে আটকে নিলাম। আটকে নেওয়ার পরে আমাদের এবার পরিমাপ করার ক্ষেত্র চলে এসছে। পরিমাপ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের যে দাগকে অতিক্রম করবে আমরা সেটি কিন্তু প্রধান স্কেল পার্ট নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের দেখো 3-এর কাছাকাছি, 3কে অতিক্রম করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রধান স্কেল পার্ট এই ক্ষেত্রে কিন্তু 3 কি স্কেল? এটা সেন্টিমিটার স্কেল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রধান স্কেল পার্ট 3 সেন্টিমিটার। আমরা একই স্কেলে থেকে সব পরিমাপগুলো করব। যদি সেন্টিমিটার স্কেলে করি তো সেন্টিমিটার স্কেল, যদি মিলিমিটার স্কেলে করি তো মিলিমিটার স্কেল। এবার আমাদের হিসেব করার জন্য আরও একটি বিষয়ের দরকার, সেটি হচ্ছে কি ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতনটা কি? ভার্নিয়ার সমপাতন হচ্ছে প্রধান স্কেলের
যে ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের যে ঘর মিলে যায় তাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। শিক্ষার্থীরা দেখো, এখানে খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে যে প্রধান স্কেলের কোন ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের কোন ঘর মিলে যাচ্ছে, তাহলে সেইটাকে আমরা বলতে পারি ভার্নিয়ার সমপাতন। আমি দেখতে পাচ্ছি যে 8 এবং 9 নাম্বার দাগ, দেখো ভার্নিয়ার স্কেলের 8 এবং 9 নাম্বার দাগ প্রধান স্কেলের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা এখানে ভার্নিয়ার সমপাতন নিতে পারি 8 বা 9 যে কোনো একটি ঘর। তাহলে ভার্নিয়ার সমপাতনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, প্রধান স্কেল পার্টকে এম দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার স্কেল পার্টকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার সমপাতন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার সমপাতন এখানে কিন্তু আমাদের 8 নাম্বার, আমাদের ভার্নিয়ার সমপাতন কোথায় মিলেছে? 8 নম্বরে মিলেছে। তাহলে আমরা লিখতে পারি ভার্নিয়ার সমপাতনের মান 8। এই ভার্নিয়ার সমপাতনের কিন্তু একক নেই, যেহেতু আমরা একটি একক ছাড়া রাশির সাথে একটি এককযুক্ত রাশির যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে পারি না, তাই এই ভার্নিয়ার সমপাতনকে কিন্তু একক দ্বারা সংযুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এর সাথে একটি ভার্নিয়ার ধ্রুবক গুণ করতে হবে। তাহলে আমাদের আরেকটি রাশির দরকার, সেটি কি? সেটি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো আমরা ভার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করতে পারি আমরা পাশে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি নির্ণয় করার জন্য আমরা লিখতে পারি S/N। এখানে S হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং N হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। শিক্ষার্থীরা আমরা যদি প্রধান স্কেলটাকে মিলিমিটারে হিসেব করি তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে 1 মিলিমিটার ধরে নেব। যদি আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরকে সেন্টিমিটার হিসেব করি তাহলে কিন্তু 1 সেন্টিমিটার ধরে নেব। আমরা কিন্তু ক্ষুদ্রতম এক ঘরকে শিক্ষার্থীরা প্রথমে আমরা সেন্টিমিটার হিসেবেই কিন্তু ধরে নিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক্ষুদ্রতম এক ঘরের মান আমরা ধরে নিয়েছি 1 সেন্টিমিটার, 1 cm এবং আমার ভার্নিয়ারের ভাগ সংখ্যা রয়েছে বা ঘর সংখ্যা রয়েছে 10টি। শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে ভার্নিয়ারের ঘর সংখ্যা কিন্তু 20টিও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা 1/20 দ্বারা ভাগ করব। তাহলে এইটি করার মাধ্যমে আমরা কিন্তু এখানে একটি ভিসি পাচ্ছি। এই ভিসিটা আমরা এখানে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা যন্ত্রের হয়তো বা ভিসি আলাদা, তোমার ল্যাবে যদি একটি যন্ত্র থাকে তাহলে তুমি একবারেই কিন্তু ভিসি নির্ণয় করে নিতে পারবে। সেক্ষেত্রে তোমাকে বারবার ওই যন্ত্রটি দিয়ে পরীক্ষা করার সময় ভিসি নির্ণয় করতে হবে না। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে ভিসি এর মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। যখন আমি এই ভার্নিয়ার ধ্রুবককে ভার্নিয়ার সমপাতনের সাথে গুণ করব তখন কিন্তু এটি একটি একক পাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা তাহলে এবার আসলে কিন্তু আমি এটাকে ধরে নিয়েছিলাম একটি মার্বেল হিসেবে। আমি এই বোতলের মুখটাকে ধরে নিয়েছিলাম কি হিসেবে? একটা মার্বেল হিসেবে। যদি এটি একটি মার্বেলই হয় সেক্ষেত্রে আমি কিন্তু এর ব্যাসটা নির্ণয় করেছি বা ব্যাসের দৈর্ঘ্যটা বের করেছি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য থেকে আমি কিভাবে এই মার্বেলের আয়তন পেতে পারি সেটি আমাদের দেখতে হবে। আমরা আগে প্রধান স্কেল পার্টটি সঠিকভাবে বের করে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল পার্ট কি হবে? আমরা জানি মূল পার্টের সূত্র হচ্ছে, মূল পার্টের সূত্র আমরা বলতে পারি L = M + V গুণ VC। এই ক্ষেত্রে -ইও কিন্তু একটা আছে। ই মানে ত্রুটি, যন্ত্রের ত্রুটি, যান্ত্রিক ত্রুটি।
এই ক্ষেত্রে আমার যন্ত্রটি কিন্তু ভার্নিয়ার স্কেলের সাথে প্রধান স্কেলে 0 0 বিন্দু মিলে যাওয়ায় কোনো যান্ত্রিক ত্রুটি নেই, তাই আমি সেখানে কোনো যান্ত্রিক ত্রুটি দেব না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার মানগুলো যদি বসাই, এম হচ্ছে 3 প্লাস ভি হচ্ছে 8 গুণ 0.1 মাইনাস 0, তাহলে 3 প্লাস 0.8 বা 3.8 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, এটি হচ্ছে মূল পার্ট, এটাকে আমি ডি বলতে পারি, ব্যাস যেহেতু মূল পার্ট আমি কিন্তু পেয়ে যাচ্ছি মূল পার্ট 3.8 সেন্টিমিটার। যদি মূল পার্ট 3.8 সেন্টিমিটার হয় তাহলে এই মার্বেলটির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে d/2 মানে 3.8 বাই হচ্ছে 2, ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার। শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু এই মার্বেলের ব্যাসার্ধ পেলাম। আমরা জানি মার্বেল কিন্তু একটি গোলাকার বস্তু, গোলাকার বস্তুর আয়তন বা গোলকের আয়তন আমরা লিখতে পারি v = 4/3 পাই আর কিউব। আমরা কিন্তু জানি গোলকের আয়তন নির্ণয় সূত্র v = 4/3 পাই আর কিউব। তাহলে আমরা যদি মান বসাই 4/3 গুণ পাই, আর আর এর মান আমরা দেখেছি 1.9 কিউব, এই মানটি হচ্ছে আমার পুরো আয়তনের মান। অর্থাৎ আমি এখন এটি ক্যালকুলেট করলে ভি এর মানটি আমরা পেয়ে যেতে পারি। শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু মোটামুটি দেখলাম যে আমরা কিভাবে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি মার্বেলের আয়তন নির্ণয় করতে পারি। আমাদের যেহেতু দেওয়া আছে একটি কাগজের মাধ্যমে এই স্লাইড ক্যালিপার্স তৈরি দেখাতে হবে, আমাদের বইয়ের 23 পৃষ্ঠায় কিন্তু সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে যে আমরা কিভাবে কাগজের মাধ্যমে একটি স্লাইড ক্যালিপার্স তৈরি করতে পারি। তোমরা এই নির্দেশনা অনুসরণ করে কাগজ দিয়ে স্লাইড ক্যালিপার্স তৈরি করবে, এবং যদি খুব সমস্যা হয় ইউটিউবেও তোমরা সাহায্য নিতে পারো যে আমরা হাউ টু মেক এ স্লাইড ক্যালিপার্স ইউজিং পেপার। এরপরে যে কথাটি রয়েছে সেটি হচ্ছে এটি মাপার ক্ষেত্রে কতটা ত্রুটি পরিলক্ষিত হয় সেটি আমাদের বের করতে হবে। এটি মাপার ক্ষেত্রে ত্রুটির ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের কিছু সূত্র রয়েছে। আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্রটি হলো, আমাদের সেন্টিমিটার স্কেলে যখন আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব তখন আমরা ধরে নেব যে 0.5 কম বা বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমরা একটা ভি বের করেই ফেলেছি, সেক্ষেত্রে আমরা আপেক্ষিক ত্রুটিটা এভাবে বের করতে পারি যে মনে করো আমরা এই বোতল মুখটাকে বা এই মার্বেলটাকে আমরা প্রথমে কি করব, নর্মাল স্কেল দিয়ে, সাধারণ স্কেল দিয়ে এই মার্বেলটাকে আমরা ব্যাস বের করব, যে মার্বেলের ব্যাস কত সাধারণ স্কেলে পরিমাপ করব, আমরা ভার্নিয়ার স্কেলে নয়। তাহলে আপেক্ষিক ত্রুটি আমরা কিভাবে বের করব? আবার বলতে পারি যে এভাবে আমরা বের করতে পারি যে সাধারণ স্কেল থেকে পরিমাপ করে তখন আমরা বলতে পারি যে এতটুকু জায়গায় আমার মূল আয়তন ছিল এটি, মূল আয়তন যখন এটি, তখন ওই স্কেলে পরিমাপ করতে গেলে কিন্তু আমার কিছুটা ত্রুটি হচ্ছে, তখন ত্রুটি এভাবে বের করতে পারি যে মূল আয়তন আর উপরে হচ্ছে ওখানে পরিমাপকৃত সাধারণ স্কেলে পরিমাপকৃত আয়তন গুণ 100। তাহলে উপরে সাধারণ স্কেলে পরিমাপকৃত আয়তন ভাগ মূল আয়তন গুণ 100, এটাও কিন্তু আমার এক ধরনের ত্রুটি বের হবে। আবার আমরা এভাবেও ত্রুটি নির্ণয় করতে পারি, আমরা যখন সেন্টিমিটার স্কেলে কোনো কিছু মাপঝোপ করি তখন কিন্তু আমাদের সেন্টিমিটার স্কেলের জন্য 0.5 সেন্টিমিটার আপেক্ষিক ত্রুটি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আর এর যে মানটা পেয়েছি, এই আর এর মান পেয়েছি আমরা 1.9, আর এর মান আমরা পেয়েছি 1.9, এর সাথে আমরা প্লাস মাইনাস 0.5 করে নিতে পারি। তাহলে একটা বের হবে আর এর মান 1.9 প্লাস 0.5, আরেকটি আর এর মান বের হবে 1.9 মাইনাস 0.5, এই দুটি আর এর মান বের হবে। এই দুইটি আর এর মানকে আমরা আমার যে মূল আর এর মান ছিল এই একটি কিন্তু আর এর মান, আমরা তিনটি আয়তন বের করব। তিনটি আয়তন বের করে দেখো, আমরা প্রথমে এই আর এর মান থেকে একটা আয়তন বের করব, এই আর এর মান থেকে একটা আয়তন বের করব এবং এই আর এর মান থেকে আরেকটি আয়তন বের করব।
তারপর আমরা সেখানে পরিমাপের ত্রুটিটা নির্ণয় করব। আমাদের দেখো বইয়ে পরিমাপের ত্রুটিটা সুন্দরভাবে দেওয়া আছে, খেয়াল করো একটু। এখানে একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রে পরিমাপের ত্রুটি দেওয়া আছে। দেখো বক্সের ক্ষেত্রে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করা হয়েছে +-0.5 থেকে। এরপরে সম্ভাব্য ছোট আয়তন বের করেছি। আমরা সম্ভাব্য ছোট আয়তন আর এর ক্ষেত্রে দেখো আর এর যেটি মাইনাস নিয়েছি 0.5, সেটি থেকে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তনটা নিব। আর সেটি থেকে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তনটা যেহেতু আমি বলেছি আগেই বের করব, তারপরে আমরা চূড়ান্ত ত্রুটি বের করব। মনে করো এখানে আমরা পেলাম এটি R1, এটি R1, তার মানে এটি V1, এটি R2 এবং এটি R3। এই R2 থেকে আমরা নির্ণয় করতে পারি V2 এবং R3 থেকে V3। তাহলে আমরা কিভাবে চূড়ান্ত ত্রুটিটা বের করব? প্রথমে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে R2টা কিন্তু বড় বা V2টা কিন্তু বড়, V2 মাইনাস V1, এখান থেকে একটা পাবো। আরেকটি V1 মাইনাস V3, এখান থেকে আরেকটি মান পাবো। কিভাবে পাবো? দেখো V3 কিন্তু ছোট, এই কারণে কিন্তু আমি V3কে পরে দিয়েছি। V1 মাইনাস V3, এই দুটোর মধ্যে যে মানটি বড় হবে সেই মানটিকে আমরা চূড়ান্ত ত্রুটি বিবেচনা করব। সেই চূড়ান্ত ত্রুটির সাথে শিক্ষার্থীরা তখন আমরা কিভাবে নির্ণয় করব আপেক্ষিক ত্রুটিটা? আপেক্ষিক ত্রুটি তখন নির্ণয় করব কিভাবে? আমি যে চূড়ান্ত ত্রুটি পাচ্ছি ভাগ হচ্ছে মূল যে আয়তন সেটা নিতে হবে আর গুণ 100। এভাবে করলে আমরা আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। প্রথমে আমরা এখান থেকে চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে মূল আয়তন, মূল আয়তন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, আর গুণ হচ্ছে 100। এটি করলেই কিন্তু আমরা এই অংশের আপেক্ষিক ত্রুটি পেয়ে যেতে পারি। শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসের পরে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি তোমাদের অ্যাসাইনমেন্ট করতে কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সমস্যাটি সমাধানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে ভিসি এর মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। যখন আমি এই ভার্নিয়ার ধ্রুবককে ভার্নিয়ার সমপতনের সাথে গুণ করব তখন কিন্তু এটি একটি একক পাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা তাহলে এবার আসলে কিন্তু আমি এটাকে ধরে নিয়েছিলাম একটি মার্বেল হিসেবে। আমি এই বোতলের মুখটাকে ধরে নিয়েছিলাম কি হিসেবে? একটা মার্বেল হিসেবে। যদি এটি একটি মার্বেলই হয় সেক্ষেত্রে আমি কিন্তু এর ব্যাসটা নির্ণয় করেছি বা ব্যাসের দৈর্ঘ্যটা বের করেছি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য থেকে আমি কিভাবে এই মার্বেলের আয়তন পেতে পারি সেটি আমাদের দেখতে হবে। আমরা আগে প্রধান স্কেল পার্টটি সঠিকভাবে বের করে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল পার্ট কি হবে? আমরা জানি মূল পার্টের সূত্র হচ্ছে, মূল পার্টের সূত্র আমরা বলতে পারি L = M + V গুণ VC। এই ক্ষেত্রে মাইনাস ইও কিন্তু একটা আছে। ই মানে ত্রুটি, যন্ত্রের ত্রুটি, যান্ত্রিক ত্রুটি। এই ক্ষেত্রে আমার যন্ত্রটি কিন্তু ভার্নিয়ার স্কেলের সাথে প্রধান স্কেলে 0 বিন্দু মিলে যাওয়ায় কোনো যান্ত্রিক ত্রুটি নেই, তাই আমি সেখানে কোনো যান্ত্রিক ত্রুটি দেব না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার মানগুলো যদি বসাই, M হচ্ছে 3 + V হচ্ছে 8 গুণ 0.1 মাইনাস 0, তাহলে 3 + 0.8 বা 3.8 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি এটি হচ্ছে মূল পার্ট, এটাকে আমি ডি বলতে পারি। ব্যাস যেহেতু মূল পার্ট, আমি কিন্তু পেয়ে যাচ্ছি মূল পার্ট 3.8 সেন্টিমিটার। যদি মূল পার্ট 3.8 সেন্টিমিটার হয় তাহলে এই মার্বেলটির ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ R = হবে D/2 মানে 3.8 বাই হচ্ছে 2। $1.9 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, তাহলে
আমরা কিন্তু এই মার্বেলের ব্যাসার্ধ পেলাম। আমরা জানি মার্বেল কিন্তু একটি গোলাকার বস্তু। গোলাকার বস্তুর আয়তন বা গোলকের আয়তন আমরা লিখতে পারি v = 4/3 পাই r কিউব। আমরা কিন্তু জানি গোলকের আয়তন নির্ণয় সূত্র v = 4/3 পাই r কিউব। তাহলে আমরা যদি মান বসাই 4/3 গুণ পাই, আর r এর মান আমরা দেখেছি 1.9 কিউব। এই মানটি হচ্ছে আমার পুরো আয়তনের মান, অর্থাৎ আমি এখন এটি ক্যালকুলেট করলে v এর মানটি আমরা পেয়ে যেতে পারি। শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু মোটামুটি দেখলাম যে আমরা কিভাবে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি মার্বেলের আয়তন নির্ণয় করতে পারি। আমাদের যেহেতু দেওয়া আছে একটি কাগজের মাধ্যমে এই স্লাইড ক্যালিপার্স তৈরি দেখাতে হবে, আমাদের বইয়ের 23 পৃষ্ঠায় কিন্তু সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে যে আমরা কিভাবে কাগজের মাধ্যমে একটি স্লাইড ক্যালিপার্স তৈরি করতে পারি। তোমরা এই নির্দেশনা অনুসরণ করে কাগজ দিয়ে স্লাইড ক্যালিপার্স তৈরি করবে, এবং যদি খুব সমস্যা হয় ইউটিউবেও তোমরা সাহায্য নিতে পারো যে আমরা হাউ টু মেক এ স্লাইড ক্যালিপার্স ইউজিং পেপার। এরপরে যে কথাটি রয়েছে সেটি হচ্ছে এটি মাপার ক্ষেত্রে কতটা ত্রুটি পরিলক্ষিত হয় সেটি আমাদের বের করতে হবে। এটি মাপার ক্ষেত্রে ত্রুটির ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের কিছু সূত্র রয়েছে। আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্রটি হলো আমাদের সেন্টিমিটার স্কেলে যখন আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব তখন আমরা ধরে নেব যে 0.5 কম বা বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমরা একটা ভি বের করেই ফেলেছি, সেক্ষেত্রে আমরা আপেক্ষিক ত্রুটিটা এভাবে বের করতে পারি যে মনে করো আমরা এই বোতল মুখটাকে বা এই মার্বেলটাকে আমরা প্রথমে কি করব, নর্মাল স্কেল দিয়ে, সাধারণ স্কেল দিয়ে এই মার্বেলটাকে আমরা ব্যাস বের করব যে মার্বেলের ব্যাস কত, সাধারণ স্কেলে পরিমাপ করব, আমরা ভার্নিয়ার স্কেলে নয়। তাহলে আপেক্ষিক ত্রুটি আমরা কিভাবে বের করব, আবার বলতে পারি যে এভাবে আমরা বের করতে পারি যে সাধারণ স্কেল থেকে পরিমাপ করে তখন আমরা বলতে পারি যে এতটুকু জায়গায় আমার মূল আয়তন ছিল এটি, মূল আয়তন যখন এটি, তখন ওই স্কেলে পরিমাপ করতে গেলে কিন্তু আমার কিছুটা ত্রুটি হচ্ছে, তখন ত্রুটি এভাবে বের করতে পারি যে মূল আয়তন আর উপরে হচ্ছে ওখানে পরিমাপকৃত সাধারণ স্কেলে পরিমাপকৃত আয়তন গুণ 100। তাহলে উপরে সাধারণ স্কেলে পরিমাপকৃত আয়তন ভাগ মূল আয়তন গুণ 100, এটাও কিন্তু আমার এক ধরনের ত্রুটি বের হবে। আবার আমরা এভাবেও ত্রুটি নির্ণয় করতে পারি, আমরা যখন সেন্টিমিটার স্কেলে কোনো কিছু মাপঝোপ করি তখন কিন্তু আমাদের সেন্টিমিটার স্কেলের জন্য 0.5 সেন্টিমিটার আপেক্ষিক ত্রুটি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আর এর যে মানটা পেয়েছি, এই আর এর মান পেয়েছি আমরা 1.9, আর এর মান আমরা পেয়েছি 1.9, এর সাথে আমরা প্লাস মাইনাস 0.5 করে নিতে পারি, তাহলে একটা বের হবে আর এর মান 1.9 প্লাস 0.5, আরেকটি আর এর মান বের হবে 1.9 মাইনাস 0.5। এই দুটি আর এর মান বের হবে। এই দুইটি আর এর মানকে আমরা আমার যে মূল আর এর মান ছিল এই একটি কিন্তু আর এর মান, আমরা তিনটি আয়তন বের করব। তিনটি আয়তন বের করে দেখো, আমরা প্রথমে এই আর এর মান থেকে একটা আয়তন বের করব, এই আর এর মান থেকে একটা আয়তন বের করব এবং এই আর এর মান থেকে আরেকটি আয়তন বের করব। তারপর আমরা সেখানে পরিমাপের ত্রুটিটা নির্ণয় করব। আমাদের দেখো বইয়ে পরিমাপের ত্রুটিটা সুন্দরভাবে দেওয়া আছে, খেয়াল করো একটু। এখানে একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রে পরিমাপের ত্রুটি দেওয়া আছে। দেখো বক্সের ক্ষেত্রে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করা হয়েছে প্লাস মাইনাস 0.5 থেকে, এরপরে সম্ভাব্য ছোট আয়তন বের করেছি। আমরা সম্ভাব্য ছোট আয়তন আর এর ক্ষেত্রে দেখো আর এর যেটি মাইনাস নিয়েছি 0.5, সেটি থেকে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তনটা নিব, আর সেটি থেকে আমরা সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তনটা যেহেতু আমি বলেছি আগেই বের করব, তারপরে আমরা চূড়ান্ত ত্রুটি বের করব। মনে করো এখানে আমরা পেলাম এটি R1, এটি R1, তার মানে এটি V1, এটি R2 এবং এটি R3। এই R2 থেকে আমরা নির্ণয় করতে পারি V2 এবং R3 থেকে V3। তাহলে আমরা কিভাবে চূড়ান্ত ত্রুটিটা বের করব? প্রথমে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে R2টা কিন্তু বড় বা V2টা কিন্তু বড়, V2 মাইনাস V1, এখান থেকে একটা পাবো, আরেকটি V1 মাইনাস V3, এখান থেকে আরেকটি মান পাবো।
কিভাবে পাবো? দেখো v3 কিন্তু ছোট, এই কারণে কিন্তু আমি v3 কে পরে দিয়েছি। v1 মাইনাস v3, এই দুটোর মধ্যে যে মানটি বড় হবে সেই মানটিকে আমরা চূড়ান্ত ত্রুটি বিবেচনা করব। সেই চূড়ান্ত ত্রুটির সাথে শিক্ষার্থীরা তখন আমরা কিভাবে নির্ণয় করব আপেক্ষিক ত্রুটিটা? আপেক্ষিক ত্রুটি তখন নির্ণয় করব কিভাবে? আমি যে চূড়ান্ত ত্রুটি পাচ্ছি ভাগ হচ্ছে মূল যে আয়তন সেটা নিতে হবে, আর গুণ 100। এভাবে করলে আমরা আপেক্ষিক ত্রুটিটা পেয়ে যাব। প্রথমে আমরা এখান থেকে চূড়ান্ত ত্রুটি বের করব। চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে মূল আয়তন, মূল আয়তন কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, আর গুণ হচ্ছে 100। এটি করলেই কিন্তু আমরা এই অংশের আপেক্ষিক ত্রুটি পেয়ে যেতে পারি। শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসের পরে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি তোমাদের অ্যাসাইনমেন্ট করতে কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সমস্যাটি সমাধানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।